হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তোরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, দীর্ঘ অসুস্থতা কাটিয়ে আবারও তোমাদের মাঝখানে ফিরে এসেছে তোমাদের বন্ধু অন্তরা। আজ শোনাবো আমার লেখা একটা মিষ্টি ভালোবাসার গল্প। গল্পের নাম সহযাত্রী। গল্প পাঠে আমি আবারও তোমাদের বন্ধু অন্তরা। গল্পের অন্যান্য চরিত্রে আমার সঙ্গে তো অবশ্যই প্রীতম, আর সেই সঙ্গে মৌটুসী, জিনিয়া এবং চৈতালি। তাহলে চলো দেরি না করে চটপট শুরু করি আজকের গল্প। ও হ্যাঁ, ভূত চর্চার গল্প শুনছো তো? আগামীকাল অর্থাৎ শনিবার ঠিক রাত 11টায় নিয়ে আসছি গা ছমছমে একটা ভূতের গল্প। বিশ্বাস করো, সত্যি খুব ভয়ের। আমি তো জেগে থাকব, তুমি জেগে থাকছো তো গল্প শোনার জন্য? ভূত চর্চা চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। চলো আর ভয় না পেয়ে এবার একটু ভালোবাসায় হারিয়ে যাই। গল্প সহযাত্রী। প্রচণ্ড গরম পড়েছে শহরে। সন্ধে নামতে না নামতেই হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম একেবারে ব্যস্ত। সেই সঙ্গে ক্লান্ত মুখের জটলায় ভরে উঠেছে চতুর্দিক। অফিস শেষে হাওড়া ব্রিজ পেরিয়ে প্ল্যাটফর্মে পা রেখেই ব্যস্ত মুখে এলইডি বোর্ডটার দিকে তাকালো মৌমিতা। 7:30টার কাটোয়া লোকাল 2 নম্বরে দিয়েছে। যেভাবেই হোক ধরতেই হবে। হাতে মাত্র 5 মিনিট। ছুট দিল মৌমিতা। যতই ক্লান্তি থাকুক, বাড়ি ফেরার তাড়ায় ট্রেন ধরার এই সময়টুকুতে অদ্ভুত একটা এনার্জি ভর করে নিত্যযাত্রীদের মধ্যে। একে ওকে তাকে ঠেলে এদিক ওদিক গোঁতা খেয়ে যেভাবেই হোক ট্রেন তারা ধরবেই। এদিকে আজ একটু বেশি দেরি হয়ে গেছে মৌমিতার। বস শেষ মুহূর্তে একটা ফাইল পাঠিয়ে দিলেন। বাধ্য হয়ে শেষ করতে হলো ফাইলটা। ব্যাগটা বুকের কাছে চেপে ধরে দ্রুত গতিতে হাঁটতে থাকলো মৌমিতা। গলার পাতলা ওড়নাটা আজ যেন বড্ড ভারী ঠেকছে। মুখটা নিস্তেজ হয়ে এসেছে সারাদিনের ধকলে। ভিড় তো রোজই থাকে, কিন্তু আজ যেন একটু বেশি ভিড়। শেষের লেডিস কামরাটা গিজগিজ করছে মহিলায়। মৌমিতা ভাবলো একদম প্রথম লেডিসটাই উঠবে। সেখানে তুলনায় একটু হয়তো কম ভিড় থাকবে, জায়গাও পাওয়া যেতে পারে। কিন্তু প্রথমে পৌঁছানোর আগেই ট্রেন হর্ন দিল। বাধ্য হয়ে মাঝখানের একটা কম্পার্টমেন্টেই উঠতে হলো। দাঁড়ানোর জায়গা নেই বললেই চলে। তার ওপর পুরুষ যাত্রীদের ভিড়। কোনো রকমে একটা চ্যানেলে জায়গা করে নিজেকে একটু সামলে দাঁড়িয়ে পড়ল মৌমিতা। ট্রেন ছাড়ল। ক্লান্ত চোখ দুটো বন্ধ করে একটু নিঃশ্বাস ফেলল ও। আগামীকাল একটা সরকারি ছুটি, তাই একটু বেশিক্ষণ ঘুমোনো যাবে। কি, মৌমিতার পরিচয় জানতে ইচ্ছে করছে তো? এক্ষুনি তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। মৌমিতা একেবারে সাধারণ যেমন একটা নাম, তেমনি তার পরিচয়টা বা জীবনযাপনটাও অত্যন্ত সাধারণ। মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া 25 বছরের এই মেয়েটির জীবনে কোনো নাটকীয়তা নেই, কোনো চমকপ্রদ গল্পও নেই। যেমন হাজার হাজার মেয়ের জীবন থাকে, সকালবেলা ওঠা, নিজে রেডি হয়ে রান্নার কাজে মাকে সাহায্য করা, স্নান করা, নিজের জামাকাপড় কাচা, সেগুলো মেলে ঠাকুরের মাথায় একটু জল ঢেলে দুটো সেদ্ধ ভাত কোনো রকমে গিলে শুকনো রুটি আলু ভাজা টিফিন কৌটোয় ভরে স্টেশনের দিকে ছুট।
তারপর সারাদিন অফিসে গলদঘর্ম হওয়ার পর ফেরার পথের হুড়োহুড়ি। তারপর বাড়ি ফিরে হয় একটু টিভি, আর না হলে মায়ের মুখে সংসারের খুঁটিনাটি। দুটো কিছু মুখে দিয়ে রাতের ঘুম। কোনো রকম কোনো এক্সাইটমেন্টই নেই। থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। অবশ্য ছোটবেলায় একটু গান শিখেছিল, বছর দুই নাচও। ইচ্ছে ছিল আরো কিছুদিন শেখার, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ইচ্ছেগুলোকে জায়গা ছেড়ে দিতে হয়েছে প্রয়োজন আর দায়িত্বকে। এখন অফিসের টেবিলে বসে ফাইল ঘাঁটা, বসের মুখ শোনা, মেট্রো, বাস, ট্রেন, এই নিয়েই জীবনযাপন। মাঝে মাঝে অবশ্য রাতের নির্জনে কোনো রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দেয় ফোনে। তারপর চোখ বুজে ভাবে মৌমিতা, কি হতো যদি জীবনটা অন্যরকম হতো। চোখের সামনে দিয়ে 7:30টার কাটোয়া লোকালটা বেরিয়ে গেল। হালকা একটা দীর্ঘশ্বাস পড়ল সুব্রতর মুখে। মনে মনে কলিগ সুমন্তকে 2-4টে গালাগালি দিয়েই ফেলল। এই ছেলেটার জন্যই আজকে ট্রেনটা মিস হলো। অফিসের কাজ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সুমন্ত এসে হাজির হলো তার সাংসারিক সমস্যা নিয়ে। পাহাড় সমতার গল্প। তার বউ নাকি কদিন ধরেই কার সঙ্গে যেন ফোনে চ্যাট করে। এই নিয়ে মন খারাপের একেবারে পসরা নিয়ে বসে পড়েছিল সুমন্ত। সুব্রত খুব মন দিয়ে শুনছিল, সান্ত্বনাও দিয়েছিল, কিন্তু মাথার ভিতরে শুধুই ঘুরপাক খাচ্ছিল ট্রেনের টাইমগুলো। পকেট থেকে রুমালটা বার করে কপালটা মুছল সুব্রত। তারপর ধীর পায়ে এগিয়ে গেল প্ল্যাটফর্মের ভিতরে, একটু ঠান্ডা জলের খোঁজে। এখন দীর্ঘ 1 ঘন্টার অপেক্ষা। 8:30টার লোকাল ছাড়া উপায় নেই। মাঝে মাঝেই ভাবে সুব্রত, যদি ব্যান্ডেল বা চুঁচুড়ার কোথাও বাড়ি হতো তাহলে এই রোজের ঝক্কি একটু কমতো। কিন্তু না, খামারগাছির মতো এক ফালি গ্রামে ওর বাড়ি, আর সেখানে পৌঁছানোর ভরসা একমাত্র এই কাটোয়া লোকাল। সুব্রত একজন একেবারে সাধারণ বাঙালি ছেলে, মধ্যবিত্ত পরিবারের গর্ব সে। সংসারে বাবা, মা আর এক দিদি, এইটুকুই তার জগৎ। দিদির বিয়ে হয়েছে 3 বছর আগে। এখন দিদির শরীরটা একটু খারাপ, তাই মা বাবা দুজনেই গিয়েছেন দিদির কাছে। জামাইবাবু বাইরে চাকরি করেন, তাই এখন মেয়ের পাশে তো কাউকে থাকতেই হবে, তাই না? বাবা যদিও যেতে চাইছিলেন না, অবসর জীবন তার, বাড়িতেই থাকতে চান, কিন্তু সুব্রত জোর করেই পাঠিয়েছে। বলে দিয়েছে, আমি আমারটা বুঝে নেব, তুমি যাও, দিদিকে এখন তোমাদের দরকার। নিজের খাওয়া দাওয়া, জামা কাপড় কাচা, বাজার সবই এখন সুব্রতর একার দায়িত্ব। তবুও ওর কিছু গায়ে লাগে না। মায়ের সঙ্গে রোজ ফোনে কথা হয়, বাবার সঙ্গেও কথা বলে মাঝে মাঝে। সুব্রতর চাকরি তাদের মনে একটু শান্তি এনে দিয়েছে। সুব্রত একটা প্রাইভেট ফার্মে কাজ করে, মাস গেলে ভালোই মাইনে পায়। সংসারে এখন টানাটানি কমেছে, কিন্তু সুব্রতর জীবনের বৈচিত্র্য একেবারে হারিয়ে গেছে। সকাল থেকে রাত, অফিস, ফেরার তাড়া, পরের দিনের প্রস্তুতি, এই নিয়েই ঘুরপাক খেতে থাকে। একটা সময় ছিল যখন ফুটবল ছিল তার একমাত্র নেশা। পাড়ার মাঠ, বন্ধুদের আড্ডা, সব মিলিয়ে এক বৈচিত্র্যপূর্ণ জীবন ছিল সুব্রতর। এখন সেসব দিন যেন কুয়াশায় ঢাকা পড়ে গেছে। বন্ধুরা কেউ বিয়ে করেছে, সংসার ধর্ম নিয়ে ব্যস্ত, কেউ আবার শহর ছেড়ে পাড়ি দিয়েছে বিদেশ। আর সুব্রত, সেও এখন ব্যস্ত মানুষ। অফিস টাইমে ট্রেন ধরতে দৌড়নো, আর ফিরতি সন্ধ্যায় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা, এই নিয়েই তার দিনচক্র। মাঝে মাঝে সুব্রতর মনে হয় জীবনের বেশিরভাগ সময়টা হয়তো এই লোকাল ট্রেনেই কেটে যাবে।
বাড়ি ফিরে জামা কাপড় পাল্টে হালকা নীল সুতির নাইটিটা পরে নিয়ে টিভির সামনে বসে পড়ল মৌমিতা। শরীরটা ক্লান্ত। অফিস থেকে ফিরে একটু গান শুনে মনটা হালকা করার চেষ্টা করছিল। টেবিলের এক কোণে বসে অঙ্ক করছিল ওর ছোট বোন মোহনা। দিদি, কাল অর্গানিক কেমিস্ট্রির নতুন এডিশনটা আনবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দেখছি। দেখলে হবে না, আনতেই হবে, পড়া আটকে আছে আমার। হ্যাঁ রে বাবা, আনবো আনবো। যখনই কিছু দরকার তখনই দেখছি। মৌমিতা রিমোটটা হাতে তুলে একটু ভলিউম বাড়াতে যাচ্ছিল। এমন সময় মা এসে দাঁড়ালো। মৌ, টিভিটা ঘোরা, আমার সিরিয়াল শুরু হয়ে গেছে। একটু গান শুনছিলাম। কি সব পুরনো দিনের ঘ্যান ঘ্যানে গান, ওসব পরে শুনবি। আমার সিরিয়াল রোজ দেখতে হয়, একটু মিস হয়ে গেলে কিছুই বুঝতে পারবো না। তুই তো ক্লান্ত, ঘরে গিয়ে শুয়ে পড়, রান্না হলে ডাকবো। ও ঠিক আছে। আর শোন, আমার হরলিক্সটা ফুরিয়ে গেছে, মোহনার কর্নফ্লেক্সও নেই, কাল নিয়ে আসিস, ভুলিস না যেন। মৌমিতা চুপ করে রিমোটটা মায়ের হাতে দিয়ে উঠে পড়ল। নিজের ঘরের দিকে যেতে যেতে ও ভাবল, সত্যি এই বাড়িটায় ও যেন শুধু একটা যন্ত্র, যার কাজ সব কিছু সামলানো। কিন্তু ওর চাওয়া পাওয়া সেই নিয়ে কেউ বিশেষ ভাবে না। মনে হচ্ছিল এই নিঃশব্দ প্রয়োজন ভিত্তিক ভালোবাসার মধ্যেই আটকে আছে ওর নিজের একটা আলাদা স্বপ্ন, যার কথা কেউ জিজ্ঞাসাও করে না। ঘরে গিয়ে চুপচাপ খাটে শুয়ে পড়ল মৌমিতা। তারপর শুয়ে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ ওর মনে হলো, মা বোনকেই বেশি ভালোবাসে। সেটাই তো স্বাভাবিক। মোহনা পড়াশোনায় ভালো, দুদিন পরেই ডাক্তার হবে। আর ওর তো চাকরিটাও নিজের চেষ্টায় নয়। হঠাৎ করেই বাবার মৃত্যু, তারপর সংসারের অবস্থা দেখে বাবার কোম্পানি ওকে চাকরিটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। মাইনে মন্দ নয়, তবে খাটনিও প্রচুর। কিন্তু মা বোনের কাছে ওর পরিশ্রমের কোনো দাম নেই। বাবা নেই, তাই ওই যেন এখন এই সংসারের অভিভাবক। মা যেন ধরেই নিয়েছে সংসারের সব দায়িত্বটাই ওর। মাঝে মাঝে মনে হয়, বাবা কি করে এত কিছু একা সামলাতো, কেমন করে পারত। এসব ভাবতে ভাবতে কখন যে দু চোখের কোণ বেয়ে ঝরে পড়েছে কিছু নোনা জল, টেরই পায়নি মৌমিতা। এইভাবেই তো কত রাত ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে, তাই এসব এখন অভ্যেস হয়ে গেছে। রাত তখন 10:30। সুব্রত ছাদে উঠেছে গাছে জল দিতে। এটা আসলে ওর বাবার অভ্যাস। বাবা এখন দিদির বাড়িতে, তবু রোজ ফোন করে জিজ্ঞাসা করছেন, গাছে জল দিলি তো? মাঝে মাঝে ভিডিও কলে গাছগুলোকেও দেখতে চায়। সকালে তাড়াহুড়োতে সুব্রত জল দিতে পারে না, তাই যতই রাত হোক গাছে জল না দিয়ে ও ঘুমোতেই যাবে না। এছাড়াও গাছে জল দেওয়ার এই সময়টা ওর কাছে বিশেষ। গাছগুলোর প্রতি যে খুব একটা মায়া দয়া আছে তা কিন্তু নয়। আসলে এই সময়টা অন্য আরেকটা কাজও সেরে ফেলে সুব্রত। ওদের বাড়ি থেকে ঠিক 2টো বাড়ি পেরোলেই দীপান্বিতার বাড়ি। দীপান্বিতা সুব্রতর দীর্ঘদিনের প্রেমিকা। জল দেওয়ার এই অজুহাতে ছাদে উঠে ফোন করে ও দীপান্বিতাকে। দীপান্বিতাও বুঝে যায়, কিছুক্ষণের মধ্যেই ছাদে এসে দাঁড়ায়। একে অপরের দিকে তাকিয়ে কিছুক্ষণ ফোনে কথা বলে, হালকা গলাটা নামিয়ে, যেন রাতের হাওয়ায় ছড়িয়ে না পড়ে ওদের কণ্ঠস্বর। আজও সেই একই ঘটনা। মৌমিতাকে উঠতে হয়েছে জেনারেল কম্পার্টমেন্টে। আজ আবার চ্যানেলেও ঢুকতে পারেনি। বাধ্য হয়ে দাঁড়িয়েছে মাঝামাঝি ভিড়ের মধ্যেই। এক হাতে ব্যাগ, অন্য হাতে সিটের হ্যান্ডেল ধরে কোনো রকমে সামলে দাঁড়িয়ে আছে। যাত্রীদের ঠাসাঠাসি ভিড়ে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। গরম ঘামে ভেজা শরীরগুলো আর ধাক্কাধাক্কির মধ্যেই হঠাৎ একটা
অস্বস্তিকর অনুভূতিতে কেঁপে উঠল মৌমিতা। কোমরের পাশে একটা চাপ অনুভব করল। হ্যাঁ, একটা হাত। প্রথমেই ও ভেবেছিল ভিড়ের ধাক্কা হয়তো, কিন্তু কয়েক মুহূর্তেই বুঝে গেল এটা ভিড়ের কারণে নয়। হাতটা যেন ধীরে ধীরে আরো নিচের দিকে নামছে। গা ঘিন ঘিন করে উঠল মৌমিতার। ঘুরে তাকাতে পারছে না, ভিড় এতটাই। সাহস করে একটু পাশ ফিরে দেখল, কিন্তু কিছুই পরিষ্কার বুঝতে পারল না। ভেতরে ভেতরে কেঁপে উঠল মৌমিতা। চোখ দুটো বন্ধ করে ভগবানকে ডাকল। যেমনটা ভাবছে ঠিক তেমনটা যেন না হয় ভগবান। চোখে জল এসে গেল, হাত কাঁপছে। চিৎকার করবে, ধাক্কা দেবে, নাকি চুপ করে শুয়ে নেবে এই নোংরামিটা? সাহস করে একবার ঘাড় ঘুরিয়ে তাকানোর চেষ্টা করল। একজোড়া চোখের দিকে নজর পড়ল ওর। লোভী, ধূর্ত, হিংস্র চোখ। বুঝে গেল এই লোকটাই। কিছু বলার আগেই ঘটল একটা অদ্ভুত ঘটনা। কেউ একজন হঠাৎ করেই সাহস নিয়ে এগিয়ে এলো। লম্বা চেহারার একজন ছেলে সোজা এসে দাঁড়ালো মৌমিতার একেবারে সামনে। একরকম ঢেকে দিল ওকে। গম্ভীর চোখে তাকালো সেই লোকটার দিকে। ছেলেটার চোখে ছিল কড়া সতর্কতা, যেন চোখেই বলে দিচ্ছে হাত সরাও, নয়তো খারাপ হবে। মুহূর্তেই মৌমিতা টের পেল সেই অস্বস্তিকর স্পর্শটা হঠাৎ বন্ধ হয়ে গেছে। লোকটা হাত সরিয়ে নিয়েছে। মনে মনে ছেলেটাকে ধন্যবাদ জানালো মৌমিতা, কিন্তু মুখে কিছু বলতে পারল না। গলার কাছে কিছু একটা যেন দলা পাকিয়ে উঠল। কয়েক মুহূর্ত পরে ছেলেটা ঘুরে দাঁড়ালো, এবার মৌমিতার মুখোমুখি। চোখে চোখ পড়তেই মাথা নিচু করে নিল মৌমিতা। ধন্যবাদ বলার সাহসটুকুও যেন হারিয়ে ফেলেছে। ভিড় তখন আরো বেড়েছে। ছেলেটা এবার দু হাত ছড়িয়ে হালকা একটা বৃত্ত তৈরি করে ওর চারপাশ থেকে ওকে অদৃশ্য দেওয়ালের মতো ঘিরে রাখলো, যেন কোনো রকম কোনো নোংরা হাত ওর শরীর পর্যন্ত পৌঁছতে না পারে। মৌমিতা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, সেই অচেনা রক্ষাকর্তার কাছে নীরব কৃতজ্ঞতা প্রকাশ করল। শ্রীরামপুর পেরোতেই হালকা হলো ভিড়। হাঁপাতে হাঁপাতে একটা সিটে বসার জায়গা পেল মৌমিতা। খানিক শান্তি। ব্যান্ডেল স্টেশনে পৌঁছতেই ওর ঠিক পাশের সিটটা ফাঁকা হয়ে গেল। কিছুক্ষণ পরে ছেলেটাই এসে বসলো ওর পাশে। মৌমিতা ইতস্তত করছিল, একটা ধন্যবাদ তো দেওয়া উচিত, কিন্তু মুখ খুলতেই পারছিল না। অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পর ছেলেটাই বলে উঠল, ধন্যবাদ দেবার দরকার নেই, তবে হ্যাঁ, ওই যতই ভিড় হোক, কেউ যদি অসভ্যতা করে প্রতিবাদ করতেই হবে। না মানে লেডিস কম্পার্টমেন্টে না আজ খুব ভিড় ছিল, তাই এখানেই উঠলাম, কিন্তু দেখুন, ওই লেডিস কম্পার্টমেন্টে উঠতেই হবে এমন মাথার দিব্যি কেউ দেয়নি, কোনো নিয়মও নেই। এটা তো জেনারেল কম্পার্টমেন্ট, এখানে পুরুষ মহিলা সবাই উঠতে পারেন, কিন্তু নিজের অধিকারটা নিজেকেই বুঝে নিতে হবে। অসুবিধেটা স্পষ্ট করে বলতে হবে, দরকার হলে চিৎকার করতে হবে। চুপ করে থাকলে জানোয়ারগুলো আরও সাহস পাবে। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই সুব্রত লক্ষ্য করেছিল সবকিছু। লোকটার নোংরা হাত, মৌমিতার অস্বস্তি। তাই তো এগিয়ে এসে কোনো কথা না বলেই সামনেই দাঁড়িয়ে পড়েছিল। শুনুন, সব সময় কেউ না কেউ পাশে দাঁড়াবে এই নিশ্চয়তায় থাকাটা ভুল হচ্ছে। আজ আমি দেখেছি, কাল হয়তো অন্য কেউ দেখবেও না। তাই নিজেকেই শিখতে হবে নিজের ডিফেন্ড করা, রুখে দাঁড়াতে হবে, বুঝলেন? মৌমিতা কিছু বলল না। গলার কাছটা কেমন যেন করে উঠল, চোখের কোণে জল চলে এলো। মাথাটা নিচু করে বসে রইল চুপচাপ। তবু মনে মনে কৃতজ্ঞতা তো অনুভব করলই, এই ছেলেটার জন্য, এই অচেনা সাহসের স্পর্শের জন্য। তা কোথায় নামবেন? মৌমিতার খারাপ লাগাটা টের পেয়েছিল বোধহয় ছেলেটা,
তাই নরম গলায় বলল। উত্তরে মাথাটা না তুলেই বলে উঠল মৌমিতা, ওই তো কুন্তিঘাট। আপনি? খামারগাছি। এরপর দুজনে কিছুক্ষণ চুপ করে থাকলো। ট্রেনের শব্দে ভরে থাকলো মাঝের সময়টা। হঠাৎ মৌমিতা নিজেই বলল, আমি আমি মৌমিতা। আপনাকে ধন্যবাদ। আপনি বারণ করেছিলেন, তাও বলছি। আজকাল কেউ আর চাইলেই তো সাহায্য করে না। যাই হোক, আমি সুব্রত বক্সি। আমার একটা দিদি আছে, মা আছে বাড়িতে। ছোট থেকে শেখা মেয়েদের সম্মান করতে হয়। তাই যখন দেখলাম কেউ এমন করছে, সহ্য হলো না। তবে আবারও বলছি আপনাকে, একা একা যাতায়াত যখন করেন, সাহসী কিন্তু হতেই হবে। মুখ খুলতে হবে, নয়তো ওরা বারবার সুযোগ খুঁজবে, বুঝলেন? মৌমিতা চুপ করে শুনছিল। আজকের ভয় আর লজ্জার মধ্যে একটা আশ্বাসের আলো যেন ফুটে উঠেছিল ওর চোখে। রাত তখন প্রায় 11টা। সুব্রত হাঁটাহাঁটি করছে ছাদে। এক হাতে ফোন, অন্য হাতে জল দেওয়ার মগ। ওপাশে দীপান্বিতা। এই ন্যাকা মেয়েগুলোর জন্যই ছেলেগুলো এত সাহস পায়, বুঝলি? তবে তুই তো মাসিহা হয়ে গেলি বল। মেয়েটা তোকে ধন্যবাদ দিয়েছে। বাহ, একেবারে বাংলা সিনেমা তো। এই ঠাট্টা করিস না তো। আমার চোখের সামনে কেউ অসভ্যতা করলে চুপ করে থাকতে পারি না। তাই যেটা সঠিক মনে হলো সেটাই করলাম। সে ঠিক আছে, কিন্তু আজকাল অনেক মেয়ে নিজের সম্মানটাকে গুরুত্ব দেয় না। ঠেলাঠেলি হলে চুপ করে থাকে, মুখে কিছু নেই, অথচ চোখে জল রেডি। আর এই জন্যই ওই জানোয়ারগুলো সাহস পায়। প্রতিবাদ না করলে কিচ্ছু হবে না, সেটা মেয়েদেরকেই বুঝতে হবে আগে। মেয়েটাকে দেখে তেমন লাগেনি জানিস, ভালো ঘরের মেয়েই মনে হলো। হয়তো একটু ভীতু স্বভাবের, তাই এমন রিয়্যাক্ট করলো আর কি। ও, ভালো ঘরের? তো তুই ওর ঘরের মানও যাচাই করে ফেললি নাকি ওর চোখ দেখে? কিরে সুব্রত, তুই দেখি আজকাল অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিস। আসলে খারাপ লাগছিল ওর চোখের জল দেখে। মনে হচ্ছিল কেউ পাশে না থাকলে এমন পরিস্থিতিতে খুব অসহায় লাগে। আরে বুঝলাম। তারপর কি হলো? হিরো এসে তো হিরোইনকে বাঁচালো। তারপর কি? ফোন নম্বর দিল? নাম জানালো? হ্যাঁ, নাম বলেছে, মৌমিতা। ফোন নম্বর দেয়নি, আর আমিও চাইনি। ওই কৃতজ্ঞতা জানিয়েছে শুধু। আর কিছু বললো না? কোথায় থাকে, কি করে? এই, তোর মাথায় কি ঘুরছে বলতো? একটু খোলাখুলি বলবি নাকি? কিছুই নয়, সাহায্য করছিস কর, কিন্তু কাকে করছিস, কি পরিস্থিতিতে করছিস, সেটা তো একটু মাথায় রাখিস। আজকাল ভালো ঘরের ভালো মেয়েরাই নিজেদের সুবিধা মতো ভালো ছেলেদের ব্যবহার করে, আর ভালো ছেলেরা সেটা বুঝতেও পারে না। তাই সাবধান করলাম আর কি। আরে বাবা, একটা মেয়ে যদি একটা খারাপ পরিস্থিতিতে পড়ে, তখন তার পাশে দাঁড়ানোর মধ্যে আমি তো অত জটিলতা দেখতে পাই না। তবে তোর কথাটাও ঠিক, কার মনে যে আজকাল কি চলে কেউই জানে না। আর একটা কথা মনে রাখিস, তোর গল্পে কিন্তু আমি হিরোইন, কোথাও থেকে আবার কোনো সতীন ধরে আনিস না। তুই জানিস দীপা, তোকে আমি সেই ছোট থেকে ভালোবাসি। তুই ছাড়া আমার আর কি আছে বল? হ্যাঁ, আর সেই জন্যই তো তোর অপেক্ষায় এখনো বসে আছি। আর কতদিন সুব্রত? আর কবে বাড়িতে বলবি? তোর কথা বাড়িতে তো জানে দীপা, আবার কি বলবো? আরে তোকে বলেছিলাম না আলাদা ফ্ল্যাটে থাকার কথা, সেটা কবে বলবি? দীপান্বিতা আবার সেই পুরনো প্রসঙ্গটা তুলল। বিয়ের পর ওদের আলাদা ফ্ল্যাটে থাকতে হবে, এমনটাই শর্ত ছিল দীপান্বিতার। খামারগাছির এই বাড়িতে ও একদমই থাকতে চায় না। ওর মতে নতুন জীবনের শুরু হওয়া উচিত নিজেদের মতো করে, নিজের মতো একটা ঠিকানা নিয়ে। সুব্রত ফোনে কিছুটা হ্যাঁ না করে, তেমন কোনো মতামত দেয় না। আসলে ওর মনের ভেতরে এক রাশ দুশ্চিন্তা। ও জানে দীপা ওকে ভালোবাসে, ওর জন্যই এই দাবি। কিন্তু বাবা মা, তাদের ফেলে কিভাবে চলে যাবে ও?
বয়স হয়েছে, শরীর খারাপ, তাদের ভরসা বলতে এখন ছেলে। ওর যা এখন স্যালারি, কলকাতায় একটা ফ্ল্যাট নেওয়া সম্ভব হলেও একসঙ্গে দুটো সংসার চালানো, দুটো জায়গায় সময় দেওয়া, সব কিছু সামলে চলা, এসবই একেবারে অসম্ভব ভার মনে হয় ওর কাছে। বাবা মাকে ফেলে গেলে মনের মধ্যে অপরাধ বোধ, আবার দীপার ইচ্ছার গুরুত্ব না দিলে নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলার ভয়, এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে যেন দম বন্ধ হয়ে আসে সুব্রতর। দীপা ফোনের ওপাশ থেকে বলেই চলে, নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে সুব্রতকে, এভাবে তো চলবে না। সুব্রত উত্তর না দিয়ে চুপ করে যায়। ফোনে কথা চলতেই থাকে, কিন্তু সুব্রতর মন ততক্ষণে চলে গেছে অন্যত্র কোথাও। অনেকগুলো অসম্পূর্ণ ভাবনা একসঙ্গে ঘুরতে থাকে মাথায়। সন্ধে 7:40। হাওড়া স্টেশনের ওয়েটিং লাউঞ্জের এক কোণে বসে আছে সুব্রত। চোখে মুখে ক্লান্তি, হাতে একটা পুরনো বই, কিন্তু মনটা অন্য কোথাও। অফিসের তাড়া, বাড়ির দায়িত্ব আর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, নিজের মধ্যেই হারিয়ে গেছে ও। আজ আবারও ট্রেন মিস করেছে, এই নিয়ে টানা তৃতীয়বার। একরাশ বিরক্তি নিয়ে চুপচাপ বসে থাকা সুব্রতর দিকে তখন এগিয়ে এলো এক চেনা মুখ, মৌমিতা। কি ব্যাপার, কি পড়ছেন এত মন দিয়ে? আরে আপনি তো সেই... মনে আছে আপনার সেই দিন ট্রেনে? হ্যাঁ, অবশ্যই মনে আছে। আপনি তো মৌমিতা, তাই তো? হুম, মনে আছে তাহলে? ভাবলাম ভুলে গেছেন। না না, এমন ঘটনাগুলো ভুলে যাওয়া যায়? আপনি ঠিক আছেন তো এখন? হ্যাঁ, ভালোই আছি। আজ কি ট্রেন মিস করেছেন নাকি? হ্যাঁ, আসলে রোজকার গল্প হয়ে গেছে এখন। আপনি? একেই তো বলে কাকতালীয় ব্যাপার। আমারও আজ ট্রেন মিস, তাই ভাবলাম একটু বসা যাক। আর আপনার মতো পরিচিত মুখ পেয়ে গেলাম, তাই সাহস করে এগিয়ে এলাম। ভালোই করেছেন। আজকালকার দিনে কেউ কারোর সঙ্গে কথাই বলতে চায় না। চীনা মুখ দেখা মানেই মনে মনে খানিকটা ভয় হতে শুরু করা। উফ বাবা, আবার কথা বলতে হবে, হাসতে হবে, এই বুঝি এটা সেটা জিজ্ঞেস করে বসবে। ঠিক বলেছেন। তো চলুন না ওই জন আহারের দিকে যাই, খিদেও পেয়েছে, একটু কিছু খাবো। আর চা পানটাও যদি সেই সঙ্গে হয়ে যায়। হ্যাঁ, বেশ তো, চলুন। এখনো তো মোটামুটি মিনিট 20-25 দেরি আছে ট্রেনের, নাকি? চলুন তাহলে, আমারও ইচ্ছে করছিল এক কাপ চা খাওয়ার। চলুন যাওয়া যাক। হ্যাঁ, চলুন চলুন চলুন। জন আহারের একটা টেবিলে মুখোমুখি বসলো এই নবপরিচিত দুই সহযাত্রী। আপনি কোথায় চাকরি করেন? আমি কর্পোরেটে ম্যানেজমেন্ট সেকশনে আছি। আপনি? আমি সরকারি চাকরি। বাবার চাকরিটা পেয়েছি, বাবা মারা যাওয়ার পর। ও আচ্ছা আচ্ছা। আর বাড়িতে কে কে আছেন আপনার? মা আছে আর আমার ছোট বোন মোহনা, আমরা তিনজনেই থাকি। ও আচ্ছা, বুঝতে পারছি। অনেক দায়িত্ব আপনার কাঁধে, তাই না? মোহনার তো ডাক্তার হওয়ার ইচ্ছা, মায়েরও শরীরটা ভালো যায় না আজকাল। বাইরের সব কাজ তো আমিই করি, ব্যাংক থেকে শুরু করে বাদবাকি প্রায় সবই। আচ্ছা, আপনার মতো মেয়েরা সত্যি অনুপ্রেরণা। আপনি তো বলছিলেন খামারগাছিতে থাকেন। হ্যাঁ, ওই বাবা মায়ের সঙ্গেই। কর্পোরেটে কাজের পর এত দূর থেকে যাতায়াত করতে ক্লান্তি লাগে না? সত্যি কথা বলতে কি, কখনো কখনো লাগে, আবার কখনো লাগে না। আসলে বাবা মাকে ছেড়ে থাকতে ইচ্ছেই করে না। বাবা, আপনার মতো ছেলেরা তো এখন বিরল।
এখন তো ছেলেরা ভালো চাকরি করলেই আগে বাবা মায়ের থেকে আলাদা হয়ে যায়। কি যে সুখ পায় জানি না। বাবা মায়ের ছায়া মাথার উপরে যে কতটা প্রয়োজন সেটা যাদের নেই তারাই একমাত্র বুঝতে পারে। ঠিকই বলেছেন, বাবা মায়েরা আমাদের দায়িত্ব, তাদের ভালো রাখাটাই আমাদের একমাত্র কর্তব্য এই সময়ে এসে। সেটাই তো আমার মনে হয়। একদম, আমারও একই মত। তারপর অফিসে খুব চাপ নিশ্চয়ই? হ্যাঁ, তা তো আছেই। তবে প্রথম প্রথম অসুবিধা হলেও এখন সামলে নিতে পেরেছি। আসলে আমার তো কোনো অভিজ্ঞতা ছিল না। সেই তো, বাবা চলে যাবার পর তার চাকরি যদি হঠাৎ করে নিজের কাঁধে নিতে হয় তাহলে চাপ তো পড়বেই। তবে আপনাকে দেখে মনে হয় আপনি কাজের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান। না হলে এরকম কতজনকে দেখলাম চাকরি পেয়েও তারা করতে পারে না। তবুও জানেন তো, যারা পরীক্ষা দিয়ে চাকরি পায় বা নিজের চেষ্টায় জয়েন করে তাদের প্রতি অন্যদের একটা আলাদা সম্মান থাকে। আমার তাই মনে হয় না। আসলে চাকরি পেলেই তো হবে না, কাজটা তো করতেও জানতে হবে। এই আপনি যদি অফিসে ঢোকার পর আর কিছুই করতে না পারতেন, আপনাকে ওরা রেখে দিত শুধু শুধু? আরে বাবা, আপনার যোগ্যতা আছে তাই জন্য আপনি চাকরিটা পেয়েছেন। আরও উন্নতি করবেন দেখবেন। মাথাটা নিচু করে চায়ের কাপে চুমুক দিল মৌমিতা। বড্ড ভালো লাগছে মানুষটার সঙ্গে কথা বলতে। আজ পর্যন্ত কারোর মুখে শোনেনি ওর যোগ্যতা আছে, শুধু শুনেছে ওর লাকটা ভালো, তাই বাবার চাকরিটা তাড়াতাড়ি পেয়ে গেছে। কিন্তু চাকরিটা বজায় রাখতে গিয়ে ওকে যে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে সেটা কেউ বোঝেনি। ইচ্ছে ছিল MBA করবে, সেটা পর্যন্ত করতে পারেনি। চা খেতে খেতে মৌমিতাকে ভালো করে লক্ষ্য করতে থাকে সুব্রত। মেয়েটা বেশ ঘরোয়া দেখেই মনে হয়, হয়তো জয়েন্ট ফ্যামিলি খুব পছন্দ করে, তাই জন্যই সবাইকে নিয়ে থাকার পরামর্শ দেয়। মনে মনে ভাবে সুব্রত, দীপান্বিতা কেন এরকম চায় না? দীপান্বিতা যদি মৌমিতার মতো ভাবতে পারত তাহলে। মনে মনেই চমকে ওঠে সুব্রত। কি হলো, হঠাৎ মৌমিতার সঙ্গে দীপান্বিতার তুলনা করছে? এসব চিন্তা মাথায় এলো কেন? আজ ট্রেনে একসাথেই উঠেছে ওরা। মুখোমুখি দুটো জানলায় সিট পেয়েছে। টুকটাক কথাবার্তা বলতে বলতে এগিয়ে চলেছে গন্তব্যে। কথা বলার ফাঁকেই সুব্রতকে বেশ ভালো করে লক্ষ্য করছিল মৌমিতা। একটু বেশি লম্বা সুব্রত, ফর্সা রংটা রোদে পুড়ে তামাটে হয়ে গেছে, তবে চেহারায় একটা জৌলুস আছে। ক্লিন শেভ, কোঁকড়ানো চুলের সুব্রতকে বেশ ভালোই আকর্ষণীয় মনে হচ্ছে। ওড়নাটা একটু ঠিক করে নিল মৌমিতা। আজ পোশাকটা বড্ড বেশি সাধারণ পরে এসেছে। অফিস থেকে বেরোনোর সময় আয়নাটাও দেখেনি, কে জানে কেমন দেখতে লাগছে। কিন্তু কেন এমন মনে হচ্ছে? রোজ তো অফিস যায় আসে, কখনো তো তেমন ভাবে না। তবে কি আজ উল্টো দিকে সুব্রত বলেই নিজেকে বড্ড বেশি সাধারণ লাগছে ওর? রবিবারের সকালটা ভীষণ ব্যস্ত ছিল আজ। সকাল থেকে লন্ড্রি, বাজার, মাসকাবাড়ি সব সামলে দুপুরে একরকম ক্লান্ত হয়ে টিভি চালিয়ে বসেছিল মৌমিতা। পাশে এসে বসলো মা। টিভিতে তখন উত্তম সুচিত্রার একটা রোম্যান্টিক সিনেমা চলছে। কি প্যান প্যানে সব প্রেমের সিনেমা দেখছিস? দেবের একটা সিনেমা দে না, একটু মারামারি থাকলে ভালো লাগে। মৌমিতা মনে মনেই বলে উঠল, তোমার পয়সায় তো টিভি রিচার্জ হয় না, বিদ্যুৎ বিলটাও তো আমিই দিই, ছুটির দিনে নিজের পছন্দ মতো কিছু দেখতেও পারবো না। কিন্তু কথাগুলো মনে মনেই ভাবল, মুখে বলতে পারল না। এটাই তোর সবচেয়ে বড় সমস্যা, ভুল জানলেও প্রতিবাদ করতে পারে না। কি হলো, হাঁ করে তাকিয়ে আছিস কেন? ঘোড়া। মায়ের হাতে রিমোটটা ধরিয়ে দিয়ে উঠে পড়ল মৌমিতা। নিজের ঘরেই যাচ্ছিল, হঠাৎ ডাইনিং টেবিলের ওপর বিয়ের কার্ডটা দেখে দাঁড়িয়ে পড়ল। হাতে তুলে নিয়েই জিজ্ঞাসা করল,
কার বিয়ে? এই তো দুটো বাড়ি পরেই পিয়ালির নিমন্ত্রণ করে গেল। পিয়ালি মৌমিতার থেকেও 2 বছরের ছোট। ওদের পাড়ার প্রায় সব বন্ধুদেরই এখন বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ে ব্যাপারটা বেশ ভালো লাগে মৌমিতার। গায়ে হলুদ, আইবুড়ো ভাত, হইচই, গান বাজনা, একটা আনন্দের আবহ। যদিও অফিসের জন্য কোনো বিয়ে বাড়ি ঠিকঠাক অ্যাটেন্ড করতেও পারে না, তবে পিয়ালির বিয়েটা রবিবার পড়েছে, মানে ও থাকতে পারবে। কার্ডটা হাতে নিয়ে দাঁড়িয়েই ছিল। হঠাৎ মা বলে উঠল, কি রে, এত ভাবছিস কেন? তোরও কি বিয়ে করার শখ হচ্ছে নাকি? ধুর, না না, আমি তো কার্ডের তারিখটা দেখছিলাম আর ভাবছিলাম কি গিফট দেব। আমি জানি তুই মনে মনে ভাবিস আমি স্বার্থপর। তোর বিয়ের কথা বলি না, তোর চাকরির পয়সায় খাই, কিন্তু কি করব বল, মোহনাটা তো ডাক্তারি পড়তে চায়, ওটাও পেরিয়ে গেলে তোর কথাও ভাববো। তোমায় অত ভাবতে হবে না মা, আমার বিয়ে করার মতো কোনো ভাবনা চিন্তা এখনই নেই। পিয়ালির বাবা নেমন্তন্ন করতে এসে বলে গেছেন আপনার মেয়েরও তো বিয়ের বয়স হয়েছে। আমি বললাম বাপ মরা মেয়ের সংসারের দায়িত্ব নিতে হয়েছে, শখ করে কিছুই তো আর করা যায় না, সংসারটা তো চালাতে হয়। মৌমিতা চুপ করে রইল, কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না। মুখের কাছে এসেও আটকে গেল কথাগুলো। আসলে ওর তো কিছুতেই কিছু আটকে নেই, না অফিস, না সংসার, না দায়িত্ব। আটকে আছে শুধু নিজের স্বপ্নগুলো। বোনের ডাক্তারি, মায়ের অসুস্থ শরীর, সংসারের প্রতিটি খরচ সবই ওর কাঁধে। অথচ মায়ের মনে সবসময় একটা চাপা চিন্তা, মৌমিতার বিয়ে হয়ে গেলে যদি সে আর সংসারের দায়িত্ব না নেয়, যদি নিজের জীবন নিয়ে ভাবে। এই ভয়ই হয়তো মা চুপচাপ চায় ও যেন এখানেই থেকে যায়, বিয়ে না করে। হাওড়া স্টেশনের ভিড়ের মাঝেই হঠাৎ করেই চোখে চোখ পড়ে গেল একে অপরের। এলইডি বোর্ডের নিচে দাঁড়িয়ে ট্রেনের সময় দেখছিল মৌমিতা। তখনই পাশে এসে দাঁড়ালো সুব্রত। দুজনেই অবাক, কিন্তু স্বাভাবিকভাবেই কথাবার্তা শুরু হলো। কাটোয়া লোকাল ঢুকতে না ঢুকতেই দুজনে পাশাপাশি হেঁটে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেল। সবে ট্রেনটা ঢুকছে, ভিড় একটু হলেও ম্যানেজেবল। ট্রেনটা ঢুকতেই ভিড় একটু সামাল দিয়ে সুব্রত বলল, দাঁড়ান দাঁড়ান, ব্যাগটা আমি তুলে দিচ্ছি। আপনি ওই দেখুন, জানলার ধারে একটা সিট রয়েছে, যান গিয়ে বসুন। একটা ছোট্ট জিনিস, কিন্তু এত ভদ্র ও আন্তরিকভাবে বলেছিল মৌমিতাকে, একটু থমকে গিয়েছিল মৌমিতা। মৌমিতার অপেক্ষা না করেই দৌড়ে সুব্রত জানলার ধারে একটা ফাঁকা জায়গায় গিয়ে পৌঁছে গেল। তারপর একটু জোরেই বলে উঠল, এখানে বসলে হাওয়া পাবেন, ভালো লাগবে, চলে আসুন। বেশ ভালোই লাগছিল এমন আচরণ। এখন আর কজন ভাবে এসব। ট্রেনটা যখন চলতে শুরু করলো, তখন দুজনেই নিজেদের জায়গায় বসে কথাবার্তা শুরু করলো। অফিসের কাজের চাপ তো থাকেই, তবে কেমন একটা ঘূর্ণির মধ্যে পড়ে যাচ্ছি মনে হয় না কখনো কখনো। আসলে কাজ ভালো লাগে, কিন্তু কখনো কখনো মনে হয় একটু বিরতি চাই, তাই না? হ্যাঁ, আমারও তাই মনে হয়। বাড়িতে তো কিছু না কিছু লেগেই থাকে, মাঝে মাঝে মনে হয় দায়িত্বগুলো কাঁধে চাপা পড়ে একেবারে মারা পড়ব। বুঝতে পারছি আপনার কথা, আমি বুঝতে পারছি। আসলে অনেক কিছু সামলাতে হয়তো আপনাকে, তাই হয়তো। মৌমিতা চুপ করে যায়। সুব্রত ওর মুখের দিকে তাকায়। এতদিন পর কেউ ওর কথাগুলোর গুরুত্ব দিচ্ছে, কেউ ওর ভেতরের কষ্টটাকে বুঝতে চাইছে। সুব্রত হয়তো এমনই ভদ্র, কেয়ারিং, মনোযোগী, সব মেয়েদের সঙ্গেই ও হয়তো এমনই আচরণ করে, কিন্তু মৌমিতার মনে হচ্ছিল ওর প্রতি যেন একটু আলাদা মনোযোগ দিচ্ছে সুব্রত। বাড়িতে আসলে কেউ ঠিক এমনভাবে ওর যত্ন নেয় না, বন্ধুরাও যে যার মতো ব্যস্ত। কিন্তু আজ সুব্রতর ছোট ছোট কেয়ারিং আচরণ, যেমন ব্যাগটা তুলে দেওয়া, বসতে বলা, ওর কথা মন দিয়ে শোনা,
এসব কিছুই যেন মৌমিতার মনে কোথাও স্পর্শ করে যাচ্ছিল। আসলে বন্ধুরা, কি বলতো, প্রেমে পড়ার তো কোনো সঠিক কারণ হয় না কোনো যুক্তি। কেন ভালো লাগছে সুব্রতকে সেটা মৌমিতা নিজেও বলতে পারবে না, শুধু মনে হচ্ছে ভালো লাগছে। সুব্রত হয়তো স্বাভাবিক বন্ধুর মতোই কথা বলছে, কিন্তু ওর আচরণে একটা ভরসা আছে, একটা স্থিরতা, যা বহুদিন কেউ দেয়নি মৌমিতাকে। আর সেই ভরসাটুকু এখন ওর মনে খুব আলতো করে গেঁথে যাচ্ছে, নিঃশব্দে, ধীরে ধীরে। হয়তো এভাবেই শুরু হয় প্রেম। কিন্তু এখন প্রশ্ন হলো, অনুভূতিটা কি দু তরফ থেকেই? না, একেবারেই না। সুব্রত শুধুমাত্র বন্ধু ভাবে মৌমিতাকে, কিন্তু মৌমিতার মনে তখন অন্য রকম অনুভূতি। ওই দেখো, মনটা খারাপ হয়ে গেল তো? কি ভাবছো? আবার একটা ব্রেকআপ স্টোরি? ধৈর্য ধরো, শেষ অবধি কি হয় সেটা শোনো, তারপর না হয় ভালো মন্দ কমেন্ট বক্সে আমায় লিখো। রাত প্রায় 12টা। বিছানায় শুয়ে আছে মৌমিতা। ঘর অন্ধকার, শুধু জানলা দিয়ে আসা সামান্য চাঁদের আলোটুকু পড়ে আছে ওর মুখে। বালিশের পাশেই পড়ে আছে ফোনটা, তবু চোখ বারবার স্ক্রিনের দিকে চলে যাচ্ছে। সুব্রতর কথা মনে পড়ছে, আজকের ট্রেনের দেখা, কথোপকথন, ওর ব্যাগ তুলে দেওয়া, ওর হাসি, ওর কেয়ার, সব কিছু যেন এক রাশ শান্তি এনে দিয়েছে মৌমিতার মনে। নিঃশব্দে হেসে ফেলল ও, নিজের মুখটা বালিশে লুকিয়ে ফেলল, যেন কেউ দেখে ফেলবে এমন লজ্জায়। ভালো লাগা, হ্যাঁ সেটা তো বুঝতে পারছে নিজেই। হৃদয়ের ভেতরে কোথাও নরম একটা আলো জ্বলছে। মন বলছে, সুব্রতরও কি আমায় ভালো লেগেছে? না হলে কেউ নিজের থেকে ফোন নাম্বার দেয়? হঠাৎ ফোনটা হাতে তোলেও স্ক্রিনটা জ্বলে ওঠে। সেই নাম্বারটা এখনো সেভ করা হয়নি, তবুও বারবার চোখ চলে যায় ওখানেই। প্রেমে পড়ার ঠিক কোন মুহূর্তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা বোঝা যায় না, কিন্তু আজ রাতটা যেন মৌমিতার মনে একটা ছোট্ট স্পর্শ রেখে গেল, ভালোবাসার প্রথম স্পর্শ। এই রবিবার স্টার থিয়েটারে টিকিট কেটেছে, কিন্তু বলেছিলাম না আমার এক ফেভারিট ডিরেক্টরের সেই সিনেমাটা আসছে, যাবি তো? হ্যাঁ মনে আছে তো, যাবো রে বাবা যাবো। কটা শো? ওই তো 3:30। তার আগে লাঞ্চ করব কোথাও একটা, তারপর সিনেমা, তারপর তোর ওই টুকটাক যা শপিং আছে করে নিস। হ্যাঁ তাই ভালো। তাহলে 19 তারিখ রবিবার ফাইনাল। 19 তারিখ? হ্যাঁ। ওমা, রবিবার তো 19 তারিখই পড়েছে। এই না না, 19 তারিখ আমার হবে না। টিকিট কাটার আগে একবার বলবি তো। আরে বিশাল আসছে, তোকে বললাম না, ওর কলকাতায় কোন এক রিলেটিভের বাড়িতে, ওখানেই উঠবে। মেইলি আমার সঙ্গেই দেখা করতে আসছে। বিশাল? এমন ভাব করছিস যেন চিনতেই পারছিস না। বিশাল আমার সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড। হ্যাঁ, সেই নন বেঙ্গলি ছেলেটা তোর সঙ্গে দেখা করতে আসছে হায়দ্রাবাদ থেকে। হ্যাঁ, তো তোর সমস্যা কোথায়? নন বেঙ্গলি বলে নাকি হায়দ্রাবাদ থেকে আসছে বলে? না মানে শুধু তোর সঙ্গে দেখা করতে। বাবা, এমন কি গভীর বন্ধুত্ব রে? এক সেকেন্ড সুব্রত, তুই কি ভাই এনি চান্স আমাকে সন্দেহ করছিস? দেখ, আমি কিন্তু তোকে আগেই বলেছিলাম আমার প্রচুর ছেলে বন্ধু আছে, আর আমি সবার সঙ্গেই হ্যাং আউট করতে পছন্দ করি। হ্যাঁ, কিন্তু এর মধ্যে কিন্তু কোথা থেকে আসে? অনেকদিন ধরেই আমাদের অ্যাপয়েন্টমেন্ট ঠিক আছে। এখন তোর এই প্যানে সিনেমার জন্য আমি তো আমার প্ল্যানটা ভেস্তে দিতে পারি না। তাহলে বিশালকেও নিয়ে চল। না, ও আমার সঙ্গে প্রাইভেটলি কিছু কথা বলতে চায়, আর তাছাড়া বাংলা সিনেমাও বুঝবেও না। তুই চলে যা না, কোনো একটা বন্ধু বান্ধবকে বল। বন্ধুদের সঙ্গে যাওয়ার হলে তাদেরই বলতাম, তোর সঙ্গে যেতে চাইছিলাম। তুই বোধহয় ভুলে যাচ্ছিস দীপান্বিতা,
আমরা ইদানিং একদমই একসাথে সময় কাটাই না, ঘুরতেও যাই না, খেতেও যাই না। আগে তবু বাইকে করে বেরোতাম, এখন তো তাও বেরোতে চাস না। কি হয়েছে বলতো তোর? কিছুই হয়নি, এত ধুলো পলিউশন, বাইকে করে ঘুরতে আমার একটুও ভালো লাগে না। তোকে তো বলেছি একটা গাড়ি কেন, কিন্তু তুই সেই এখনো হিরো হন্ডা নিয়ে ঘুরছিস। ক্যাবলাকে ক্যাবলাকান্তই রয়ে গেলি। একটা সময় এরকম আমিটাকেই তোর ভালো লাগতো দীপা। ভুলে গেলি সেই দিনগুলোর কথা? দুদিনের পরিচিত একটা ছেলের সঙ্গে দেখা করাটা তোর কাছে এতটা ইম্পর্ট্যান্ট হয়ে গেল? উফ, সেই এক বস্তা পচা পজিটিভনেস। বোর হোস না বল। কি বলছিস দীপা, ভেবে বলছিস তো? শোন, আমি যেতে পারবো না। তোর যখন এতই শখ, তুই যা না, অন্য কাউকে একটা নিয়ে যা। এক কাজ কর, তোরও তো নতুন নতুন একটা বন্ধু হয়েছে, কি যেন নাম, ফোন নাম্বার দিয়েছিস। আরে বল না। হ্যাঁ হ্যাঁ, মৌমিতা, মৌমিতা, ওই মেয়েটাকে নিয়ে যা। ও কেন আমার সঙ্গে যাবে? ওর সঙ্গে আমার হ্যাং আউট করার সম্পর্ক তো নয়। জব বাবা, বন্ধুরা একসাথে ঘুরতে যাবি, তার জন্য আবার সম্পর্কে কি আছে? নাকি তোর সঙ্গে ও যাবে না? কোথাকার প্রসঙ্গ কোথায় টেনে নিয়ে যাচ্ছিস? আরে বাবা, তোকে তো বলেছি ও জাস্ট আমার পরিচিত। তো কি হয়েছে? বন্ধুত্ব করতে তো কোনো দোষ নেই। ঘুরে আয়, ভালো লাগবে। মাঝে মাঝে একটু অন্যদের সঙ্গেও সময় কাটা। প্রেম করি বলে সবসময় জোড়ায় জোড়ায় ঘুরতে হবে এমন কোথাও লেখা আছে বল? সেই তো বিয়ের পর একসাথেই থাকতে হবে। এখন লাইফটা একটু এনজয় করে নে। ছোট্ট একটা শব্দ, এনজয়। তবুও শব্দটা কানে এসে অদ্ভুতভাবে লাগলো সুব্রতর। মনে মনে ভাবতে থাকলো, দীপান্বিতা কি আসলেই বদলে গেছে? সেই মিষ্টি সরল মধ্যবিত্ত মেয়েটা, যার সঙ্গে ওর অনেক স্মৃতি জড়ানো, আজ যেন ওকে কেউ অন্যরকম করে তুলেছে। সুব্রত সবসময় একটু ঘরোয়া ছিল। বাঙালি আনার মায়া ওর রক্তে মিশে আছে। বাংলা খাবার, ভালো ভালো বাংলা সিনেমা আর নিস্তব্ধ দুপুরের আড্ডা, এসব ওর বড্ড প্রিয়। আর দীপান্বিতা, ইদানিং দীপান্বিতার পছন্দগুলো কেমন যেন বদলে গেছে। ওর সঙ্গে একেবারেই মেলে না। নাইট ক্লাব, পশ্চিমী পোশাক, হই হুল্লোড় শপিং, ঝাঁঝালো রঙিন বর্ণময় জীবন, যা একেবারেই ভালো লাগে না সুব্রতর। মনটা একটু ভারী হয়ে আসে। মনে হয় তারা যেন একে অপরের থেকে অনেক দূরে সরে যাচ্ছে। ভালো লাগে না সুব্রতর। দীপান্বিতাকে ঠিকঠাক বুঝতে পারে না। আর দীপান্বিতা, ও কিছুতেই চায় না সুব্রতর সঙ্গে খাপ খাওয়াতে। বড্ড মধ্যবিত্ত চিন্তা ভাবনা ছেলেটার। ভেবেছিল সময়ের সঙ্গে সঙ্গে হয়তো ম্যাচিওর হয়ে যাবে, কিন্তু না। বন থেকে বাঘ তুলে ফেলে দেওয়া যায়, কিন্তু বাঘের মন থেকে তো আর বন তুলে ফেলা যায় না। ঠিক তেমনি ঝাঁ চকচকে কর্পোরেট সেক্টরে চাকরি করেও আদতে সুব্রত সেই খামারগাছির মধ্যবিত্ত পরিবারের ছেলেটাই রয়ে গেছে, সহজ সরল আর বড্ড ক্যাবলা। আধুনিকা দীপান্বিতার পাশে তাই সুব্রতকে ঠিক মানায় না যেন। গত বছরের পুজোর সাদা লখনৌ চিকন শাড়িটা বের করে নিল মৌমিতা। মুভি ডেট শব্দটা শুনলেই যেন বুকের ভেতরটা কেমন একটা কাঁপুনি ধরে যায়। হ্যাঁ, ওর কাছে এটা সত্যি ডেট, কারণ মৌমিতা মনে মনে বিশ্বাস করতে শুরু করেছে সুব্রতর নিশ্চয়ই ওকে ভালো লাগে, না হলে হঠাৎ এমন প্রস্তাব। সেভাবে তো কথাও হয়নি কখনো, না ফোনে না মেসেজে, শুধু মাঝে মধ্যে ইনস্টায় কিছু কমেন্ট, তাও খুব সাধারণ। অথচ এবার সুব্রত নিজে রিকোয়েস্ট করলো সিনেমা দেখতে চলার জন্য। মৌমিতার চোখে আজ অন্য রকম আলো। জীবনে একটাও প্রেম আসেনি ওর কাছে, কারো ছোঁয়া, কারোর জন্য বিশেষ হয়ে ওঠা কিছুই হয়নি। কিন্তু আজ সুব্রতর একটা ফোন কল যেন বদলে দিচ্ছে অনেক কিছু।
বুকের ভেতর কেমন একটা নতুন অনুভূতি, এক অন্য রকম শিহরণ। হয়তো এই প্রথম কারো জন্য ওর মনে সত্যিকারের একটা জায়গা তৈরি হচ্ছে। কাজটা সুব্রতই করেছে। দীপান্বিতার ওকে বলা কথাগুলো কিছুতেই হজম করতে পারেনি সুব্রত। মাঝে মাঝেই ওকে নিয়ে এই যে তাচ্ছিল্য করা বা মৌমিতাকে নিয়ে ওকে জড়িয়ে কিছু ব্যঙ্গ বিদ্রূপ, এটা একেবারেই মেনে নিতে পারে না সুব্রত। সোজা সাপটা সহজ মানুষ, পরিষ্কার কথা পরিষ্কারভাবেই শুনতে ভালোবাসে। আর তাছাড়া দীপান্বিতার এই নতুন বন্ধুর প্রতি একটু বেশি আগ্রহ দেখে কিছুটা হিংসে আর কিছুটা অপমানিতও বোধ করেছিল ও। ভেতরের জ্বলনটা যেন কিছুতেই কমছিল না। ও দেখিয়ে দিতে চাইছিল ও পারে অন্য একটা কারোর সঙ্গে সিনেমা দেখতে যেতে। হয়তো একাই যেতে পারত বা বাড়িতে সময় কাটাতে পারত, কিন্তু বারবার মনে হচ্ছিল ও যদি সিনেমা না যায়, একা থাকে, তাহলেই যেন দীপান্বিতা জিতে যাবে, খুশি হবে। আসলে দীপান্বিতা তো ভাবতেই পারে না ওকে ছাড়া সুব্রত চলতে পারে। আর এইভাবেই ওকে একরকম দেখিয়ে দেওয়ার জন্যই হঠকারী একটা সিদ্ধান্ত নিল সুব্রত। আগে পরে না ভেবে ফোন করে ফেলল মৌমিতাকে। তারপর কিছু ভনিতা টনিতা করার পর তুলল সিনেমা দেখতে যাওয়ার প্রসঙ্গ। মেয়েটা আশ্চর্যজনকভাবে রাজি হয়ে গেল। যদিও বলার পর মনে হচ্ছিল সুব্রতর হয়তো বিষয়টা ঠিক হলো না, কিন্তু বলে ফেলেছে যখন, যেতে তো হবেই। তাহলে কেমন লাগলো সিনেমাটা? আমি অত সিনেমা বুঝি না, তবুও ভালোই লাগলো। গল্পটা একেবারে বাস্তব থেকে নেওয়া, বেসড অন আ ট্রু স্টোরি, সাধারণ মানুষের গল্প। সত্যি ছোট ছোট দুঃখ সুখ কি সুন্দর মনটা ছুঁয়ে গেল না? একদম তাই। সুব্রত একটু চুপ করে ওর মুখের দিকে তাকালো। আজ প্রথমবার ভালো করে দেখলো মৌমিতাকে। মেয়েটা খুব গ্ল্যামারাস কিছু নয়, একটু চাপা গায়ের রং, কিন্তু লম্বা চুল আর মিষ্টি হাসি, একটা আকর্ষণ তো আছেই। সহজ সরলভাবে কথা বলে, আগের থেকেও যেন অনেকটা আপন হয়ে গেছে মুহূর্তের মধ্যেই। রেস্টুরেন্টে খাওয়ার কথা বলতেই মৌমিতা রাজি হয়ে গেল। সুব্রত ওকে শহরের পরিচিত একটা রেস্তোরাঁয় নিয়ে গেল। ওয়েটার অর্ডার নিতে গেলে দুজনেই একসাথে বলে উঠল, বিরিয়ানি। আপনারও বিরিয়ানি পছন্দ? হ্যাঁ খুব, আমার তো ফেভারিট। আমার আজকের সন্ধ্যেটা সুব্রতর কাছে যেন অন্যরকম একটা সময়। কত দিন এরকম নির্ভেজাল একটা দিন কাটায়নি, কোনো এক্সপেকটেশন নেই, শুধু আড্ডা আর গল্প। ভাবতে ভাবতেই মনে পড়ে গেল দীপান্বিতার কথা। তার সঙ্গে তো একটা দিন বেরোনো মানেই শপিং শপিং আর শপিং। আজকেও যেমন দামি ব্র্যান্ডের 4টে লিপস্টিক অর্ডার করেছে। টাকা নেই এখন, পরে দেবে বলেছে। শেষমেশ পুরো টাকাটাই যে সুব্রতকে দিতে হবে সেটা সুব্রত ভালো করেই জানে। প্রেমিকাকে গিফট দেওয়াই যায়, বিষয়টা খুব স্বাভাবিক, কিন্তু যখন তখন এই এত খরচা কিছুতেই মেনে নিতে পারে না সুব্রত। এত কষ্ট করে ও সংসার চালায়, তাই বোঝে প্রতিটা টাকার মূল্য। সুব্রত একটু চুপ করে যায়। মৌমিতা তাকিয়ে থাকে ওর চোখের দিকে, তারপর জিজ্ঞাসা করে, কি ভাবছেন? প্রেমিকার কথা মনে পড়ল বুঝি? সুব্রত মাথা নিচু করে অল্প হাসে, তারপর খাবারটা নাড়াচাড়া করতে করতেই বলে ওঠে, ছাড়ুন তো, সে এখন খুব ব্যস্ত, তার নতুন বন্ধু এসেছে। আজ আসলে আমাদের একসাথেই আসার কথা ছিল, মানে সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল আর কি। আমি একটু জোর করেছিলাম, হয়তো একটু অভিমান করেছে এই আর কি। কথাগুলো বলতে বলতে কোথায় যেন হারিয়ে গেল সুব্রত, নিজের মনেই বলতে থাকলো। সেই সময়ে মৌমিতার মুখটা একটু একটু করে ফ্যাকাশে হয়ে গেল। যে কোনো জিনিস ভাঙলে সেটা চোখে দেখা যায়, শব্দও হয়, কিন্তু মন যখন ভাঙে
তখন তো তার আওয়াজ হয় না, শুধু বুকের ভেতরে একটা শব্দহীন কষ্ট জমে থাকে। দুফোঁটা জল চোখ দিয়ে বেরিয়ে এলে মানুষ বুঝতে পারে, কিন্তু যদি মেয়েটার নাম মৌমিতা হয়, তাহলে সেই জলও হয়তো চোখের কোণ থেকে পড়ে যাওয়ার আগে আটকে রাখা যায়, ঠিক যেমনটা এখন এই মুহূর্তে মৌমিতা করছে। চোখের জলকে পিছনে ফেলে মুখে একটা হালকা হাসি এঁকে নিল মৌমিতা। তাই তো ভাবছিলাম, হঠাৎ করে সুব্রতবাবুর নতুন বান্ধবীকে মনে পড়ল কেন। বুঝলাম, গার্লফ্রেন্ডকে জেলাস করানোর প্ল্যান ছিল এটা, তাই না? একদম ভুল কথা নয়। হ্যাঁ, বলতে পারেন একটু অভিমান থেকেই আপনাকে আজ বলেছিলাম। তবে বিশ্বাস করুন, আপনার সঙ্গে সময় কাটিয়ে না আজ বেশ ভালো লাগছে অনেক দিন পর। আসলে এমন একটা নির্ঝঞ্ঝাট সময় অনেক দিন কাটানোই হয়নি। না শপিং, না বায়না, না টানাটানি, শুধু নির্ভেজাল গল্প, হাসি আর অনেকটা শান্তি। সুব্রতর কথাগুলো মন দিয়ে শুনছিল মৌমিতা, অথচ কিছুই যেন কানে ঢুকছিল না। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছিল। কাল সন্ধেবেলা সুব্রত যখন সিনেমা দেখতে যাওয়ার কথাটা তুলল, মৌমিতার মন জুড়ে অন্যরকম একটা অনুভূতি কাজ করেছিল, এক ধরনের আশা, হয়তো হয়তো এটা নতুন কিছুর শুরু। কিন্তু এখন সবকিছুই যেন মিথ্যে মনে হচ্ছে। নিজের মনেই তো ভেবেছিল ওর জীবনে কারোর জন্য প্রথমবার ভালো লাগা তৈরি হচ্ছে, অথচ সেই মানুষটাই আজ অকপটে বলছে ওর গার্লফ্রেন্ডের অভিমানের জবাব দিতে গিয়েই আজ মৌমিতার সঙ্গে সময় কাটাচ্ছে ও। দোষটাই বা কাকে দেবে বলো? সুব্রত তো একবারও বলেনি ভালোবাসে, সবটাই ছিল মৌমিতার কল্পনা। তাই এই কষ্টগুলো একান্ত ওর নিজেরই। শুধু সমস্যা একটাই, অবাধ্য চোখের জলটা বারবার গিলে ফেলতে হচ্ছে, যাতে সুব্রত কিছু ধরতে না পারে। জানলার পাশেই বসেছিল মৌমিতা। সন্ধে নেমে এসেছে বাইরে। স্টেশনের আলো আঁধারিতে মুখটা আরো মলিন লাগছিল ওর। হালকা বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু সেদিকে ওর যেন কোনো খেয়ালই নেই। এক মনে কি যেন ভেবে চলেছে। হঠাৎ আপন মনেই বলে উঠল ও, জানেন সুব্রত, আমার কপালটা না অদ্ভুত। আজ পর্যন্ত আমি যা আঁকড়ে ধরতে চেয়েছি সেটাই সবার আগে আমার থেকে দূরে সরে গেছে। অনেক সময় না চেয়েও আমরা অনেককে আপন করে নিতে চাই, আসলে নিজেদের জায়গাটা ভুলে যাই। তারপর এক একটা ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কতটা অপ্রয়োজনীয় আর অপাংতেও তুমি। সুব্রত একটু চমকে তাকায় মৌমিতার দিকে। হাসি খুশি মেয়েটা হঠাৎ করেই যেন সিরিয়াস হয়ে গেছে। কথাগুলো কেমন যেন অসংলগ্ন শোনালো সুব্রতর কানে। হঠাৎ এরকম বলছেন? না মানে আমি ঠিক বুঝবেন না সুব্রত, আপনি যে আমার দলের নয় তাই বুঝবেন না। তবে একটা অনুরোধ করতে পারি, যাকে ভালোবাসেন তাকে নিজের সর্বস্ব দিয়ে ধরে রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, সব মানুষ সবার জীবনে বারবার ফিরে আসে না। এরপর আর কিছুই কথা হলো না। দুই সহযাত্রী মুখোমুখি চুপচাপ বসে রইল। ট্রেনটা যখন কুন্তিঘাট স্টেশনে এসে থামল, উঠে দাঁড়ালো মৌমিতা। তারপর দরজার দিকে এগিয়ে যেতেই ওর পিছনে গেল সুব্রত। আরও একবার বলে উঠল, থ্যাংক ইউ মৌমিতা, আজকে সময় দেওয়ার জন্য। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আশা করি। ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অদ্ভুত চোখে সুব্রতর দিকে তাকালো মৌমিতা।
তারপর মৃদু হেসে বলে উঠল, না, আর দেখা হবে না সুব্রত, কোনো দিন হবে না। ছেড়ে দিল ট্রেন। অস্থির হয়ে উঠল সুব্রতর মন। কেন বলল মৌমিতা এমন? যা, জিজ্ঞাসা করা হলো না তো। ট্রেনের গেটে অবাক চোখে কুন্তিঘাট স্টেশনে দাঁড়িয়ে থাকা সাদা শাড়ি পরা মেয়েটার চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজের গন্তব্যের দিকে ক্রমশ এগিয়ে গেল সুব্রত। হয়তো ফিল করতেই পারল না জীবনের কত বড় ভুলটা করে ফেলল। অনেক সময় চোখ থাকতেও আমরা নিজের মানুষকে চিনতে পারি না। সুব্রতর সঙ্গেও ঠিক এমনটাই হলো। এরপর দিনগুলো কেটে গেল নিজের ছন্দে, একঘেয়ে, নিঃশব্দ, বৈচিত্র্যহীন, যেন কিছুই ঘটেনি, কিছুই বদলায়নি। অথচ মৌমিতা জানে ওর জীবনে ঠিক কতটা পরিবর্তন এসেছে। মাত্র কয়েকদিনের ছোট্ট স্বপ্নের জগৎ, যা বুঝি শুধু ওর জন্যই তৈরি হয়েছিল, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ওর গোটা জীবনের সবটুকু ভালো লাগা হয়তো ওই কয়েকদিনেই জমেছিল। হয়তো এর বেশি কিছু পাওয়ার ওর ছিল না, ওর কপালেই নেই। তবে সামান্য একটু বদল ঘটেছে ঠিকই। আগে যেমন 7:30টার লোকাল ধরত, এখন সেটা আর ধরে না। আগে যেখানে সুযোগ পেত যে কোনো কামরায় উঠে পড়তো, এখন লেডিস কম্পার্টমেন্ট ছাড়া ওঠে না। ফোন নাম্বারটাও বদলে ফেলেছে, যদিও জানে সুব্রত হয়তো কখনো ফোন করবে না। তবু যদি ভুল করে একদিন কল আসে, যদি শুনেই ফেলে সেই গলা, তবে কি নিজেকে সামলাতে পারবে? আরো চুপচাপ হয়ে গেছে মৌমিতা, নিজের মধ্যে নিজেকে গুটিয়ে ফেলেছে। কারো সঙ্গে বেশি কথা বলে না। আগের সেই হালকা রঙের হাসিটাও যেন কোথায় হারিয়ে গেছে। ও হ্যাঁ, বোন ডাক্তারিতে চান্স পেয়েছে, এটা নিঃসন্দেহে বাড়ির গর্বের বিষয়। সেই গর্বেই হয়তো সামান্য বদল এসেছে মায়ের ব্যবহারে, কিংবা পারিপার্শ্বিক চাপেই হোক, বা নিজের মনের ভেতর কোনো উপলব্ধি থেকেই হোক, মা এখন পাত্র দেখা শুরু করেছে মৌমিতার জন্য। কিন্তু মৌমিতা জানে ও চুপ করে বিয়েতে রাজি হয়ে যাবে না। কিভাবে একটা সম্পর্ক মুখে কিছু না বলেও শেষ করে দিতে হয় ও জানে। এক জীবনে তো বারবার ভালোবাসা আসে না, ওর পক্ষে সেটা সম্ভবও নয়। ও জানে হৃদয়ে একবার যে স্থান পায়, সেখানে অন্য কাউকে বসানো নেক্সট টু ইম্পসিবল। রেস্টুরেন্টের এক কোনায় টেবিলে বসে আছে মৌমিতা, চোখে মুখে স্পষ্ট বিরক্তি। মায়ের অনুরোধে এসেছে ঠিকই, কিন্তু ঠিক করে রেখেছে এই ছেলেটাকেও না বলেই ফিরে যাবে। নিজের জীবন নিয়ে এই মুহূর্তে কোনো নতুন সিদ্ধান্ত নেওয়ার একটুও ইচ্ছা নেই ওর। কিছুক্ষণ পর দরজার দিকে চোখ যেতেই বুকটা ধক করে উঠল। সুব্রত এখানে কি করছে? সুব্রতর ঠিক পিছনেই সুন্দরী এক নারীকে রেস্টুরেন্টে ঢুকতে দেখল মৌমিতা। শাড়ি পরা, সিঁথিতে লাল সিঁদুর, গয়নায় সাজানো একটা মেয়ে। চোখের সামনে সবকিছু যেন ব্লার হয়ে গেল। কি কি হচ্ছে এটা? মনে মনে চিৎকার করতে চাইছিল মৌমিতা। ইচ্ছা করছিল এক ছুটে পালিয়ে যেতে কিংবা ভ্যানিশ হয়ে যেতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হাসি মুখে এগিয়ে এসেছে সুব্রত। তারপর, আরে আপনি, মানে এখানে? হ্যাঁ, মানে আমি আসলে আমার বাড়ি তো এখানেই। আপনি এখানে কোনো কাজে? আর বলবেন না, নতুন রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যেতে হবে, শেষে এই এত দূর এখানে এলাম। কোনো মানে হয় বলুন? কতদিন পর একসাথে বেরোলাম, ভালো করে খাওয়া দাওয়া তো করতে হবে, কি বলো ভাই? সুন্দরী সেই নারী এগিয়ে এসে মৌমিতার পাশে কথাগুলো বলতে শুরু করলো। হ্যাঁ, এটা নতুন হয়েছে শুনেছি, বেশ ভালো, আমিও সেই জন্যই।
তা একা একাই এসেছেন? অনেক দিন পর দেখা হলো বলুন। তা প্রায় মাস 6 হতে চললো নাকি? হ্যাঁ, তা তো হবেই। না না, আসলে একজন দেখা করতে আসবেন, সেই জন্যই। আচ্ছা মৌমিতা, যদি কিছু মনে না করেন, একটু আমার গেস্টকে আপনি প্লিজ কোম্পানি দিতে পারবেন? আমি একটু রিসেপশন থেকে কথা বলে আসছি আর কি। ওর উত্তরের অপেক্ষা না করেই হন হন করে রিসেপশনের দিকে এগিয়ে গেল সুব্রত। সবটাতে তারা, একটু স্থির হয়ে বসে না। হ্যাঁ, আসলে ছোট থেকেই এমন। আমার সঙ্গে যত ঝগড়া, যত অভিমান, আবার সেই আমাকে ছাড়া চলবেই না। ওহো, দেখেছ, এতক্ষণ ধরে বকবক করে যাচ্ছি, তোমাকে তো আমার নামটাই জানানো হয়নি। আমি দীপা। আর তুমি? নমস্কার, আমি মৌমিতা। এখানেই থাকো? এই তো কাছেই। আপনি বসুন, আমি না উঠবো। আমার ওই পরিচিত হয়তো আসবেন না, আমি ঠিক বুঝতে পারছি না। আমি তাহলে এগোচ্ছি। হ্যাঁ, আসছি। সুব্রতকে বলে দেবেন। হ্যাঁ, আসছি। এই যে পালিয়ে যাচ্ছ? চমকে পিছন ফিরে তাকালো মৌমিতা। পালিয়ে বাঁচা যায় মৌমিতা? নিজের মনের কথাগুলো নিজেই যদি অ্যাকসেপ্ট করতে না পারো, তাহলে তো জীবনটাই থমকে যাবে, তাই না? মানে কি বলতে চাইছেনটা কি? বুঝতে পারছো না তাই তো? সেদিন ট্রেন থেকে নেমে নিজের সিদ্ধান্তটা তো জানিয়ে দিলে, কিন্তু আমার তরফের কথাগুলো শুনলে না তো। কি শুনতাম? আপনি আপনার প্রেমিকাকে জেলাস করতে চেয়েছিলেন, যার জন্য আমাকে ইউজ করছিলেন। আপনার প্রয়োজন মিটে গেছিল, তাই তো? তুমি সব জানো তাই না? খুব বুদ্ধিমতী। কেন মৌমিতা, মনের কথাটা মন খুলে বলতে পারতে না আমাকে? আমরা তো ভালো বন্ধু হয়ে উঠেছিলাম আস্তে আস্তে, তাই না? তাহলে কেন এসব বলছেন আপনি? কি পাচ্ছেন এসব বলে? আমি শুধু তোমার মনের কথাটা জানতে চাইছি, আর কিচ্ছু না। কি জানতে চান? কি জানতে চান আপনি? হ্যাঁ, আপনার সঙ্গে বন্ধুত্ব করার পর আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম, কিন্তু সেটা একান্তই আমার অনুভূতি। সেখানে আপনাকে তো জড়াতে চাইনি। আজ হঠাৎ আপনি এসব কথা এখানে এসে বলছেনই বা কেন? বলছি তার কারণ বাকি জীবনটা যার সঙ্গে কাটাবো, তার সঙ্গে সবকিছু ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, তাই নয় কি? মানে? মানেটা আমি বলবো না, আসলে আমারও তো একটু সুযোগ পাওয়া উচিত। মানে অন্তত 2-3টে ডায়লগ না থাকলে। কি বলছেন কি আপনারা? কে আপনি? তুমি বোধহয় পুরো নামটা আমার শোনোনি ভাই। আমার নাম সুদীপা, সুব্রত দিদি আমি। আজ তোমার সঙ্গে দেখা করতেই ভাইয়ের সঙ্গে আমি এখানে এসেছি, আর এই যে অ্যাক্টিংটা, ওটা ভাইই শিখিয়ে দিয়েছে। এসব এসব কি হচ্ছে? আমি তো। আরে আমি বলছি, তুমি এদিকে এসো তো। আরে আরে টানছেন কেন? চটপট মৌমিতার হাতটা ধরে রেস্টুরেন্টের বাইরে নিয়ে এলো সুব্রত। তারপর পাশেই একটা বকুল গাছের নিচে দাঁড় করালো ওকে। তুমি নিজের মনের কথাটা বলে আসার পর আমার যে কি হারিয়ে গিয়েছিল সে একমাত্র আমিই জানি। বাড়ি ফিরে ঘুমোতে পারিনি, সারা রাত ছটফট করেছি, ফোনের পর ফোন করে গেছি তোমায়। কিছুতেই কাজে মন বসাতে পারিনি জানো। কি যে হয়েছিল কিছুই বুঝতে পারিনি। শুধু যেদিকে তাকাতাম তোমার ওই জল ভরা চোখ দুটো দেখতে পেতাম। তোমার হাসি, তোমার ওই সাদা শাড়ি, তোমার হাঁটা, কথা বলা, বিরিয়ানি খাওয়া, সবটা সবটা সারাদিন স্বপ্নের মতো চোখের সামনে ভেসে থেকেছে আমার। বারবার মনকে প্রশ্ন করেছি, কেন হচ্ছে আমার সঙ্গে সব? কি হচ্ছে? কি করে হচ্ছে? কি বলছেন আপনি? আপনি তো দীপান্বিতাকে ভালোবেসেছি, খুব ভালোবেসেছি। ছোট থেকে তো ওকেই নিজের সর্বস্ব মনে করেছিলাম, কিন্তু তুমি তো এসে সবটা এলোমেলো করে দিলে। আসলে দীপান্বিতার সঙ্গে সম্পর্কটা অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছিল জানো। আমি মন থেকে মেনে নিতে পারছিলাম না, হয়তো তুমি আসার পর বুঝতে পারলাম দীপান্বিতাকে আমি ঠকাচ্ছি। অর্থাৎ দীপান্বিতার প্রতি আমার আবেগ, ভালোবাসা সবটাই অনেক আগেই হয়তো শেষ হয়ে গিয়েছে। ওর ঔদ্ধত্যপূর্ণ আচরণ, ওর ছোট ছোট আচার ব্যবহার,
আমাকে ছোট করা, আমাকে শুধুমাত্র নিজের প্রয়োজন মেটানোর বস্তু হিসেবে ব্যবহার করা, এই সব কিছুই আমার থেকে, আসলে আমার মন থেকে ওকে আস্তে আস্তে মুছে ফেলছে অনেক দিন আগেই। আর তুমি এসে ফিল করিয়েছো সেটাই। কিন্তু দীপান্বিতা চেষ্টা করেছিল, আমি আর সুযোগ দিইনি। জানি না জীবনে দুজনকে ভালোবাসা যায় কি না, হয়তো যায় না, কিন্তু বিশ্বাস করো দীপান্বিতার জন্য এতটা অস্থির কখনো লাগেনি। তোমার জন্য আমি ছুটে বেরিয়েছি, কিভাবে তোমার কাছাকাছি পৌঁছবো সেই রাস্তাটা খুঁজে গেছি বারবার। আমার যখন এরকম পাগল পাগল অবস্থা, মা ভাবলো ব্রেকআপের কারণে বোধহয় আমি ভেঙে পড়েছি, জানো। পাত্রী দেখা শুরু করলো, আর ভগবানের অশেষ কৃপায় তোমার সম্বন্ধটাই প্রথম আনলো মা। কি কোইন্সিডেন্স না? তোমার ছবিটা হাতে আসতেই মনের কথাগুলো পরিষ্কার হয়ে গেল। তুমি জানো তুমি কি বলছো? জানি। আরে বাবা, তোমায় ছুঁয়ে বলছি, তুমি ছাড়া এই জীবনে আর কেউ নেই মৌ। প্লিজ তুমি আমাকে দূরে সরিয়ে দিও না। এই পৃথিবীতে যদি কোনো মানুষ থাকে যার সঙ্গে বাকি জীবনটা আমি হাসতে হাসতে কাটিয়ে দিতে পারি, সেটা একমাত্র তুমি। মজা পেয়েছো নাকি? আমি পুতুল, যখন খুশি আমাকে যা খুশি বললেই আমি মেনে নেব? হয়তো নেবে না, হয়তো ঝগড়া করে দূরে সরিয়ে দেবে, তবু আমি চেষ্টা করব, করেই যাব, যতদিন না তুমি হ্যাঁ বলছো। অমনি না, দীপান্বিতা আর পাত্তা দেয়নি বলে আমার কাছে এসেছে। এই মোটেই না, এরকমটা কিন্তু একেবারেই নয়। এটাই হয়েছে, দীপান্বিতাই ব্রেকআপ করে দিয়েছে। যত বাজে কথা, ভুল সময় ভুল ডায়লগ। মোটেই নয়, স্ক্রিপ্টে এটাই লেখা আছে। মোটেই নয়। এই রেকর্ডিস্ট কাটো তো। এটাই লেখা আছে, দেখ না। একদম না, বাজে কথা। এই কাটো। আজকের গল্প সহযাত্রী এ পর্যন্তই। কেমন লাগলো গল্পটা? আপনাদের অনুরোধ মেনে এবার কিন্তু বিরহ বিচ্ছেদ থেকে আমরা বেশ কিছুটা দূরে সরে এসেছি, আর তারপর দিচ্ছি একের পর এক প্যাচাপের গল্প। আশা করি ভালোই লেগেছে। যদি ভালো লাগে তাহলে চটপট লাইকটা সেরে ফেলুন দেখি, আর অবশ্যই মনে করে একটা কমেন্ট করবেন। কেমন? কি বললেন? ভালো লাগেনি? ঠিক আছে, তাহলে ডিসলাইক তো দিতেই হবে, তাই না? আর হ্যাঁ, যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হন তাহলে কিন্তু চটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। কেমন? এবার চলে আসি গত পর্বে যে 10 জন প্রথম সঠিক উত্তরদাতা ছিলেন তাঁদের নাম ঘোষণায়। তারা হলেন মোহিনী ভট্টাচার্য, শান্তনু বর্মন, ইন্দ্রাণী আড্ডি, ঝুমা মণ্ডল, সোনাই সামন্ত, সঞ্জয় দাস, সুদীপ্তোষ টিউন, রুদ্র কীর্তনিয়া, সীমা সরকার সহ অনেকেই। এবার চলে আসবো পরের পর্বের প্রশ্নে। তবে তার আগে আরও একবার যেতে যেতে মনে করিয়ে দিই, শুনছেন তো ভালোবাসার মরশুমের নতুন ভেঞ্চার, ভূতের গল্পের জন্য ডেডিকেটেড চ্যানেল ভূত চর্চা। প্রতি শনিবার রাত্রি ঠিক 11টার সময় একটা করে হাড় হিম করা ভূতের গল্প নিয়ে আমরা হাজির থাকছি সেখানে। কি বললেন? চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা হয়নি? লিংক খুঁজে পাননি? তাহলে এই গল্পের ডেসক্রিপশন বক্সে চলে যান, লিংক দেওয়া রয়েছে সেখানেই। চটপট সাবস্ক্রাইব করে অপেক্ষা করুন শনিবার রাত্রি 11টার জন্য। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, সুব্রতর দিদির নাম কি ছিল? যদি গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। তাই সময় নষ্ট না করে চটপট মোবাইলটা নিন আর কমেন্ট বক্সে টাইপ করে জানিয়ে দিন সঠিক উত্তর। কথা দিচ্ছি প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জনের নাম ঘোষণা করব আমি। তাহলে আজ এ পর্যন্তই। আবার কথা হচ্ছে আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30-র সময়, আর তারপর আবার অবশ্যই আগামী শুক্রবার রাত্রি 8টায়। কিন্তু তার মাঝে শনিবার রাত্রি 11টায় শুধুমাত্র ভূত চর্চায়।
ভালো থাকবেন সকলে। আর ভালোবাসার মরশুমের পাশাপাশি ভূত চর্চাকেও সঙ্গে রাখবেন।